শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট নিয়ে রক্তারক্তি। ভাবছেন আবার কি বলছি? হ্যাঁ, এমনটাই ঘটেছে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি 3। কারণ কি? স্বামীর ছবিতে লাভ রিয়াক্ট কমেন্ট প্রাক্তন প্রেমিকা। স্ত্রী প্রতিবাদ করতেই বেধড়ক মার স্বামী ননদের। বোনকে বাঁচাতে এলে দিদিকেও মারধর। ধূপগুড়ির ভেমটিয়া এলাকার ঘটনা। কথা বলবো, প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। রকি, কি থেকে ঘটনার সূত্রপাত? শুধুমাত্র ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট থেকেই রক্তারক্তি? তোমাকে বলে রাখতে চাইবো যে ইনস্টাগ্রামে লাভ রিয়াকশনকে দিয়েই কিন্তু রক্তারক্তি কাণ্ড। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া পাড়ের বাসিন্দা শাহজাহান আলী তার ইনস্টাগ্রামে চ্যাট করছিলেন এবং তিনি ছবি আপলোড করছিলেন। সেই সময় তার স্ত্রী রুবিনা পারভিন দেখে ফেলে যে তার স্বামীর ছবিতে এক মহিলা রিয়াক্ট করেছে এবং মেসেজ করেছে, হ্যালো সোনা, কেমন আছো? এতেই কিন্তু বিপত্তি। অভিযোগ রয়েছে যে এই শাহজাহান আলী তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক রেখে এসেছিলেন এবং মেসেজ আসতো বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ। প্রতিবাদ করায় রুবিনা পারভিনকে তার স্বামী বেধড়ক মারধর করতে থাকে এবং সেই সময় কিন্তু ফোনে কথা বলছিলেন সেই গৃহবধূ তার দিদির সঙ্গে। যখন চিৎকার চেঁচামেচি শুনে তার দিদি তার বাড়িতে ছুটে যায় এবং সে সময় কিন্তু সেই যে তার স্বামী তার যে দিদি রয়েছে তার উপরে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তার ননদ যে রয়েছে তার মাথায় বালতি দিয়ে আঘাত করে এবং মাথা ফেটে যায়। গুরুতর আহত হন 3 জন এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি থানা পুলিশ মহকুমা হাসপাতালে। সেখানে কিন্তু চিকিৎসা হয়। অভিযোগ উঠেছে যে এই যে শাহজাহান আলী দীর্ঘদিন তার যে প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক রেখেছিল, প্রতিবাদ করার ফলেই কিন্তু এই সমস্যার সূত্রপাত হয়েছে। বেশ, ছবিতে লাইক কমেন্ট করে বারণ করেছিলাম আমি। তারপরে এর আগে আমি ব্লক করে দিচ্ছি, ব্লক খুলছে, খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে বলে কি হ্যাঁ হাই কি করো শোনা, এভাবে বলছে। তুমি দেখছি মেয়েটা বারণ করছে, শুনে না। আমার স্বামী এই কথা বলার পর আমার ফোন ভেঙে দিছে। আমার ফোনটা ভেঙে দেওয়ার পরে আমি বলছি তুমি কেন ফোন ভাঙছো? ওইভাবে বলার পর আমাকে না পুচর ধরে মারছে। বলে কি আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি? আমাকে খাবার দেয় না, জামা কাপড় কিচ্ছু দেয় না, আমার বাচ্চাকেও দেয় না। আমার ননদ ফাটাই দিছে বালতি দিয়ে। আমাকে মারতে আসে, আমার বাচ্চা কোলে ছিল, আমার দিদি সামনে গেছে, আমার ননদ বালতি নিয়ে এসে মাথা মারছে। আমার স্বামী আমার ননদ। খবর আসলো তোমার মেয়েকে এর মতন হসপিটালে নিয়ে আসতেছি। আমি রাস্তাতে ফটাফট উঠে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখি 2টা সেলাই করলো। ঠিক আছে, কোথায় লাগছে? এই জায়গায় লাগছে। কে মারছে? ছোট মেয়ের ননদ মারছে বালতি দিয়ে। ছোট মেয়ের কতদিন আগে বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হবার হলো তোমার হচ্ছে 1.5 বছর। বড় মেয়েটি আহত হয়েছে আর ছোট মেয়েও আহত আছে। হাই হ্যালো ওই এরকম মেসেজ একটা আসছিল আর কি। এইটা নিয়ে আমি এবার ওকে বললাম যে দেখ রুবিনা, তোর যেহেতু ওকে সন্দেহ হচ্ছে তো তুই মেয়েটাকে ফোন করে একটা ধাওয়া টাওয়া দিয়ে বাস দিয়ে ব্লক করে দে। এরকম করে বলার পর ও আবার ফোন করে মেয়েটাকে ধাওয়া দিল, দেওয়ার পরে ব্লক করে দিল। দেওয়ার পরে এই যে এটা নিয়েই গেছাল, ও নিজের মোবাইলটা নিজেই ভেঙে দিল। মেয়েটার মাথা ফাটলো কি? ওটা মেয়েটার মাথা ফাটছে যখন আমাকে মারামারি করছিল, তো তখন হয়তো তার মানে আশেপাশের লোকগুলো যে আছে ওনারা পাথর, কেউ হয়তো পাথর টাথর মারছে। এখন কি করে ফাটছে নিজে নিজে পাথর তোমাকে মারধর করা হয়েছে? আমাকে মারধর করার পরে আমাকে তো ওইখান থেকে বের করে দিল। শিলিগুড়িতে দম্পতির রহস্য মৃত্যু। নদীতে স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার। নদীর কাছে গাছে স্বামীর ঝুলন্ত দেহ নামিয়ে দেখা যায় স্বামীরও গলা কাটা। শিলিগুড়ির আশিঘর এলাকার চাঞ্চল্য। নদীর ধারে উদ্ধার স্বামীর সাইকেল। দম্পতিকে খুনের অভিযোগ পরিবারের। কথা বলবো, পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, ঘটনার নেপথ্যে কি? পরিবার অভিযোগ করছে খুন করা হয়েছে। যদি তাই হয় তাহলে কেন, কিসের আক্রোশ? এটাও কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। একদিকে যেমন পুলিশের কাছে ধোঁয়াশা রয়েছে, তেমনি পরিবারের কাছে। কেননা এদের কোনো শত্রু ছিল না, এমনটাই কিন্তু এই নিহত দম্পতির ছেলে, ছোট ছেলে তেমনটা দাবি করেছে। এবং তার যে মামা একই কিন্তু দাবি করেছে এতে কোনো পারিবারিক না কোনো ঝামেলা ছিল না, বিবাদ ছিল, এমন কোনো শত্রু ছিল না। তাহলে কেন এমন ঘটনা ঘটলো? কেননা এই দম্পতি দুই ছেলে কিন্তু কাজ করে। একজন বাবার সহযোগী রাজমিস্ত্রি কাজ করে, অন্যজন মায়ের সঙ্গে কিন্তু কারখানাতে কাজ করে। এবং অন্য দিনের মতো তারা
গতকাল কাজে যায় বাবা মা, এবং বিকেল সন্ধ্যে 6টার সময় ছেলের দাবি যে সন্ধ্যে 6টার সময় বাবা তার মাকে নিয়ে কারখানা থেকে বের হয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাতভর বাড়িতে না আসে তাদের দুশ্চিন্তা বাড়ে এবং রাতভর খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না পাওয়ার। আর সকালে কিন্তু বাড়ির অদূরেই এই সাহু নদীর চরে বাবা ঝুলন্ত দেহ ধরে এবং নদীতে রক্তাক্ত অবস্থা মায়ের দেহ পড়ে থাকে। এবং এই গোটা ঘটনা নিয়ে যেহেতু এই নিহত মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে, এবং যখন তার স্বামীর দেহ উদ্ধার গাছ থেকে নামানো হয় সেখানে তো তার গলা কিন্তু। এদের শেষ কখন দেখা গিয়েছিল কিছু জানা যাচ্ছে না? এখনো যে কারখানায় কাজ করতেন মহিলা, সেই কারখানার যে সিকিউরিটি গার্ড তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বলছে সন্ধ্যা 6টা নাগাদ এই তারা দুজনেই কিন্তু সাইকেল করে তারা ওই কারখানা থেকে বেরিয়েছেন। তারপর থেকে আর কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি। আচ্ছা, নজর এবার বীরভূমের নলহাটিতে শুট আউটের ঘটনা। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্বামী। মহিলাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি, মহিলার হাতে ও কোমরে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেলে ভর্তি। কথা বলবো অক্ষয়, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অক্ষয়, স্ত্রীকে গুলি চালালেন স্বামী, কিন্তু কেন? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি বীরভূমের নলহাটি থানার নলহাটি পৌরসভার যে 8 নম্বর ওয়ার্ড, সেই 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় এই ঘটনাটি। যেটা জানা যাচ্ছে যে সীমা খান নামে এক মহিলা, তার যে বিউটি পার্লার ছিল সেই পার্লার বন্ধ করে যখন বাড়িতে ঢুকছিল, সে সময় বাড়ির দরজা খুলতেই পেছন দিক দিয়ে 4-5 জন তাকে লক্ষ্য করে ঘিরে ধরে এবং একজন গুলি চালায় এবং 4 রাউন্ড গুলি চালানো হয়। তারপর তড়িঘড়ি তাকে সেই মহিলাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেলে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে রেফার করা হয় বর্ধমানে। এবং এই ঘটনায় খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী রজু খানকে গ্রেফতার করেছে নলেজ থানার পুলিশ। এবং ওই পরিবার সূত্রে যেটা জানতে পারছি, মহিলার পরিবার সূত্রে, যে তার স্বামীর সাথে দীর্ঘদিন থেকে একটি বিবাদ ছিল এবং বধূ নির্যাতনের একটি মামলাও করেছিল প্রায় 1.5 থেকে 2 মাস আগে, এবং সেই মতো প্রায় 1 মাস জেলে ছিল এই অভিযুক্ত রজু খান। তবে তার স্বামী যেটা দাবি করছে যে সে এই ঘটনার সাথে কোনো রকম ভাবে যুক্ত না। তো পুলিশ ঘটনা তদন্ত করে দেখুক, যদিও তাকে গ্রেফতার করে আজ নলহাটি থানার পুলিশ রামপুরহাট আদালতে পেশ করেছে। ওকে, কজন ছিল? আমি একজনকে দেখেছিলাম, আমার বরের ওপরেই সন্দেহ। বরকে চিনতে পেরেছিলেন? একটা মাস্ক ছিল, কিন্তু শরীরটা ঠিকই হয়েছিল। আমি ব্যাক সাইডে দরজা খটখট করছিলাম নিজের বাড়ি, সেটা কি করেছে? এটা পার্লার থেকে বাড়ি যাচ্ছিল, তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কি, এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আর কি। হাজবেন্ডের সঙ্গে ওর হয় না, হাজবেন্ড খুব বদমাস। কিছুদিন আগে ওকে মারধর করাতে ও রামপুরহাট থানাতে 1 মাস মতো ছিল, তারপর জামিন পেয়ে আবার নলহাটি ফিরে যায়। বলছে জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি, মাস্ক পরা ছিল, বেরিয়ে ওকে এলোপাতারি গুলি চালিয়েছে। এবং ও বুঝতে পারছে যে 5-6টা গুলি তো বটে, 4টে ওর লেগেছে, 2টো বেরিয়ে গেছে। স্ত্রীর মাথা কেটে যাবজ্জীবন। গত বছর 14 ফেব্রুয়ারি স্ত্রীকে খুন, স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামীর ঘোরাঘুরি। ঘটনাটি ঘটে পটাশপুরের চিস্তিপুরে। 1.5 বছর পর অভিযুক্ত সাজা ঘোষণা, যাবজ্জীবন ও 10,000 টাকার জরিমানা। সল্টলেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের ঘটনা। দেহ উদ্ধার হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালককে জেরা করেই গাড়ির হদিশ মেলে। 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ। 30 অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 28 অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়।
ফায়ার করেছেন মনে হচ্ছে সুশান্ত ভ্রমণ ভিডিও, এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার, ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ। এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি, যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করে। এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন। খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি, কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও আমার স্বামী যে হত্যাকারী সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। নিউজ 18 বাংলা। বরানগরে বাগজোলা খাল চুরি, খাল দখল করে তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। অভিযোগের পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত। এটা বাগজোলা খাল, বরানগরের সতীন লেন নগরে। এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি। বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ড সতীন লেন নগর। এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ এই খালে জমি মাফিয়ার নজর। খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি, সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে, এরপর জমি বিক্রি। এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আগে এই খালটা ছিল আরো চওড়া, আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে। দখল এমন ভাবে করছে পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। 50 ফুটের খাল 20 ফুটের মতো হয়ে গেছে। বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ, এরই মধ্যে খাল দখলের অভিযোগ। শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক, তার সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সেচ দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, এসডিও স্যারের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে। বিধায়িকা আবার আসবেন, পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে। সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে ঠিকভাবে, যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ। কদম্বগাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ। দত্তপুকুরে 13 বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি। কারো পরিবারের দাবি 2002 সালে লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না। ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই সময় উত্তর বারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প, ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি, উত্তর 24 পরগনা জেলা। এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ। শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে। অভিযোগ, ফর্ম ফিল আপের সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি। সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে। চেপে ধরেন স্থানীয়রা। যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন। সব মিলিয়ে 8 জন। খবর দেওয়া হয় কদম্বগাছি থানায়। 8 জনকে নিয়ে যায় পুলিশ। ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে, যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই। আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ। এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফাঁড়ি আছে প্রশাসন, তাকে ফোন করি, তারা এসে তারা বিষয়টা ওখানে
সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা কি বলছিল? তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি, তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন, বা জেলার কোনো লিডার। বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন, নাগরিকরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। বাংলা বিরোধী শক্তি আছে, তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে। আপনার গোপনীয়তা, আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে, প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে। ওটিপির কোনো সম্পর্ক নেই, কেউ চাইলে দেবেন না, উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে, নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের চাটুরিয়া। অভিযোগ, এসআইআর আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। জিয়ার আলী, বয়স 70, সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার স্ট্রোক হয়, ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে, সেখান থেকে এনআরএস। শনিবার মৃত্যু হয় বৃদ্ধের। ফর্মটা দিয়েছে, কি করব না করব, 5 জনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে, এটা তুমি এত টেনশন করো না। বাইরে থেকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে। তারপর ঘরের দরজাটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, কথাটা একটু বেঁকে বেঁকে বলছে, পাশে ফর্মটা পড়ে আছে। আমাদেরও আতঙ্ক তো আছে, কিন্তু ওনার একটু বয়স হয়েছে, উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত। জলপাইগুড়ি সাতকুড়া, পাশেই বাংলাদেশ। এখানকার বাসিন্দা কমলা দাস। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। পরিবারের দাবি এরপরেও এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। গত বুধবার রাতে আত্মহত্যা করেন। এসআইআর আতঙ্ক এই নিয়ে কি প্রতিদিন বলতো তোমাদের? এটা নিয়ে বলতেছে প্রত্যেকদিন, ওই দিক দিয়ে পাঠাই দিবে নাকি বাংলাদেশে পাঠাই দিবে। ওই ভাই ঘটনা ঘটাইছে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষের বয়ান রেকর্ডের অনুমতি। আরজিকর দুর্নীতি মামলায় বয়ান রেকর্ডের অনুমতি ইডির বিশেষ আদালতে। প্রেসিডেন্সি জেলে বয়ান রেকর্ডের তৎপরতা। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করার তৎপরতা ইডির মধ্যে। সন্দীপ ঘোষের তারা বয়ান রেকর্ড করতে চান প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 50 নম্বর ধারাতে বয়ান রেকর্ডের জন্য গতকালই ইডির তরফে বিচার ভবনের ইডি স্পেশাল কোর্ট রয়েছে, সেখানে তারা আবেদন করেছিলেন এবং আদালত সূত্রে খবর ইডির যে আবেদন, সে আবেদনের অনুমতি দিয়েছে ইডি কোর্ট। সেক্ষেত্রে 14 ডিসেম্বর সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড সম্পর্কিত তথ্য আদালতকে জানাতে হবে। অর্থাৎ 14 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন বা যে কোনো সময় ইডির আধিকারিকরা বা ইডি তদন্তকারী অফিসারেরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে। কারণ ইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে যে আরজিকর দুর্নীতি মামলাতে তারা যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং গত বছর 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের যে বাড়িতে বা অফিসে যে অভিযান চালানো হয়েছিল, সেই সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করছিল বা তথ্য পেয়েছিল, সেখান থেকে নতুন বেশ কিছু তথ্য উঠে এসছে। এই জায়গা থেকেই সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করার প্রয়োজন মনে করছে ইডি। এই কারণেই আদালতের কাছে তারা অনুমতি চেয়েছিলেন। আদালত অনুমতি দিয়েছে এবং শীঘ্রই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে ইডি আধিকারিকরা। ওকে। এবার ঘরের সামনে মিলবে বিনামূল্যে চিকিৎসা। জেলায় জেলায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করছে স্বাস্থ্য দপ্তর। বসিরহাটের প্রত্যন্ত গ্রামে ঘুরছে এই গাড়ি। গ্রামে গ্রামে ঘুরছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। ঘরের সামনে মিলছে বিনামূল্যে চিকিৎসা। উত্তর 24 পরগনার বসিরহাটের গাছা আখরপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম। চিকিৎসার জন্য স্থানীয়দের যেতে হয় বাদুড়িয়া অথবা বসিরহাটের হাসপাতালে। ঘণ্টাখানেকেরও বেশি দূরে শুক্রবার এই গ্রামে পৌঁছয় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র।
যখন যখন যেটা আমাদের শ্বাসকষ্ট, প্রেশার, ওষুধ, জ্বর টর হলেও আমাদের দেয়। পাড়ায় পাড়ায় তোরা যাই, আমি অনেক খুশি। প্রত্যন্ত এলাকায় ঘুরছে গাড়ি, দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু পরিষেবা। এই ভ্রাম্যমাণ গাড়িগুলিতে থাকছে প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়া যাবে, ফ্রিতে করা যাবে রক্ত পরীক্ষা, ইসিজি। এর জন্য গাড়িতে থাকবেন চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান। এখানে ওদের কাছে পাচ্ছি, এটাই আমাদের সুবিধা, দূরে আর যেতে হয় না আমাদের। এটা আমাদের খুব ভালো লাগে, আসলে আমাদের ভালো হয় এখানে। হ্যাঁ, ওষুধপত্র আমরা পাই এখানে সবকিছুই। এই যে আমরা প্রত্যন্ত গ্রামে এত দূর থেকে আমরা হসপিটাল থেকে আসলাম ওদের বাড়ির কাছে, যারা অনেক আছে বেড ডিটেন, যেতে পারে না বা লোক নেই, যা দিদিমণিরা নিয়ে আসছেন আমাদের কাছে। আমরা গুড অ্যাডভাইস দিচ্ছি, যতটা আমাদের কাছে মেশিন থাকছে দিচ্ছি, বাকিটা হসপিটালে যেতে ওখান থেকে দিয়ে দিচ্ছি, এবং পরীক্ষা নিরীক্ষা সব আমরাই করছি। আমার তো মনে হয় ভীষণ ভীষণ উপকৃত হবেন ওনারা, ভীষণ উপকৃত। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।